নমস্কার and huge welcome. শুরু হলো সেলফো গোল্ডেন ডায়মন্ডস এর শোনা কথা শোনা। আলাদা চ্যাপ্টার যেদিন আলাপ হবে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাস্টমার দম্পতির সাথে, এবং আমি চলে এসেছি কাঁচরাপাড়ার দারুণ স্টোর। আগে তো অফকোর্স এক্সকুইজিট ডিজাইনস, গ্রেট কালেকশন, বিকজ দিস ইজ সেলফো গোল্ডেন ডায়মন্ডস, বা তার সাথে সাথে দীপ এবং তার টিমের হাসি মুখ makes this store truly dazzling. I'm really looking forward to this conversation. এই আড্ডা, কারণ যে কাপড়ের সাথে আজকে আলাপ হবে, যখন আমি দেখলাম, যখন আমি এখানে এলাম, দেখলাম যে অনেক গল্প চলছে এবং এই আত্মীয়তা, এই সম্পর্কটা কিন্তু যুগে যুগে আমার মনে হয়। তাই আর দেরি না করে ওয়েলকাম দ্য ওয়ান্ডারফুল কাপল টু দ্য স্টোর which is কাঁচরাপাড়ার এই স্টোর। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আন্তরিক ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য। থ্যাংক ইউ। একটু আলাপ করবো। আমার নাম রূপসা দাশগুপ্ত। আপনারা যদি আপনাদের নাম বলেন, কোত্থেকে এসেছেন এবং কি করেন? আমি হাউসওয়াইফ। হ্যাঁ, আমি দীর্ঘদিন আমি প্রথম যখন আসি এখানে, প্রথম হাতের একটা আয়স্ত করেছিলাম। তারপর থেকে এদের সঙ্গে এত বেশি আমার অ্যাটাচ হয়ে গেছি, ওরা আমার প্রায় বলতে গেলে মেয়ের মতো, হ্যাঁ, ছেলের মতো, সবাই আমার খুব ক্লোজড, এবং ওদের সঙ্গে আমি সব রকম আলোচনা, সব রকম করি আর কি। আর এখানে আসতেও আমার ভালো লাগে। ওরা আমাকে কাকিমা বলে ভীষণভাবে আন্তরিকতার সঙ্গে করে, যার জন্য খুবই ভালো লাগে। আর সমস্ত জিনিস যা করার সব এখান থেকেই আমি করি আর কি, বেশ, কারণ আমার খুব অথেন্টিক মনে হয় এখানটা, যার জন্য আর কি। আমার নাম অজয় কুমার সমাদ্দার। আমি নৈহাটিতে থাকি, নৈহাটি থেকে এসেছি। আমি এক্স এমপ্লয়। আমি এই সেনকো গোল্ডের সঙ্গে এমনভাবে জড়িত হয়ে গেছি যে এখানে না আসলে মনে হয় যেমন ভাত না খেলে পেট ভরে না, ব্যাপারটা ওই রকম অনেকটা এসে গেছে। আমি আসি এবং আমার যাবতীয় যা কিছু করা এবং অন্যান্য কাউকেও সঙ্গে নিয়েও আমি এখানে এসে এখানকার সমস্ত ডেমোগুলো তাদের দেখিয়েছি, এবং তাদের সঙ্গে আমাদের ওঠা বসা এবং সব কিছু আন্তরিকতার সঙ্গে চলে, এবং কথোপকথন কোনো কিছু হলেই আমি এখানে অ্যাটেন্ড করি। এটা আমার কাছে খুব প্রিয় জায়গা। থ্যাংক ইউ সমাদ্দার পরিবারের আপনাদের দুজনকে আজকে নিয়ে আমার খুব ভালো লাগছে। তো দেখতে দেখতে দেখুন 2024 কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, এই ডিসেম্বর মাস, আর তারপরে নতুন বছর অপেক্ষা করছে। হ্যাঁ, তো এই যে বছরটা প্রায় চলে যাবে, এই 2024 আপনার এবং আপনাদের পরিবারের কেমন কাটলো? হোয়াট ওয়ার দ্য বেস্ট থিংস দ্যাট হ্যাপেন্ড? সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো কি ছিল সেটা যদি একটু শেয়ার করেন। সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে আমার ছোট ছেলের চাকরি হয়েছে এবছর, 15ই আগস্ট ও চলে গেল ব্যাঙ্গালোর, এইটা। কিন্তু তার মধ্যে আনন্দের মধ্যে কষ্ট হচ্ছে, আমার একটা ডগ ছিল, সেই ডগটা সেই দিন পৃথিবী ছেড়ে চলে যায়। আর সেই মুহূর্তেই ওর এই শুভ খবরটা আসে, কিন্তু আমরা ওর ওই শুভ খবরটা সেইভাবে নিতে পারিনি, যেহেতু পড়শি আজ 10 বছর আমার সঙ্গে ওতপ্রোতভাবে ছিল, সেই হিসেবে আমরা খুবই মর্মাহত হয়ে গেছিলাম কিছুদিন। তারপরে আস্তে আস্তে সেটাকে শর্ট আউট করেছি। হ্যাঁ, তারপরে সব থেকে আনন্দের হচ্ছে যে এখানে নতুন বছরে উনি আমাকে একটা বড়সড় জিনিস গিফট করেছেন, সেটাও খুব আনন্দের। মেয়েদের তো জানেনই, গয়না আর শাড়ি ছাড়া কোনো জিনিস তাদের পছন্দ হয় না। মেয়েদের তো এই সোনা দেখলে ঠিক থাকতে পারে না, কাজে এটা তো খুবই আনন্দের ব্যাপার, যার জন্য আমার খুব ভালো লেগেছে, এই আর কি। এবার তুমি বলো। এই 24 সালটা আমার কাছে খুব স্মরণীয়, কারণ 24 সালে এমন কিছু আমার ঘটেনি যেটা দিয়ে অসুবিধা হয়েছে। কারণ ছেলের চাকরিটা তো হবেই, ছেলে হলে চাকরি করা দরকার, এবং সেটা পেয়েছি। আর সেনকো গোল্ডের থেকে আমি একটা বললো শুধু নেকলেস, আরও জিনিস নিয়েছে, সেটা বললো না, আরও 2-3টে জিনিস নিয়েছে, আংটিও নিয়েছে, একটা কানের নিয়েছে একটা, যাই হোক সেগুলো বলেনি। আমি স্যাটিসফাইড যে সেনকো ছাড়া আমি অন্য কোথাও থেকে কোনো মার্কেটিং করি না, এবং লোককেও সেনকো ছাড়া আমি কাউকে কিছু বলি না, যে সেনকো ছাড়া অন্য কিছু হতে পারে না, সেনকো এখন 1 নম্বরে। এটা আমি দেখেছি, এবং এই বছরকে আমি এইভাবে সেনকোকে বলবো যে এইভাবে সেনকো যেন এগিয়ে চলে, এবং আমাদের দিকে তাকিয়ে আমরা তাকে সমস্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমরা সেনকো ছাড়া অন্য ভাবি না কিছু। আর আমারও যা স্টাফদের সঙ্গে আমার যেভাবে চলাফেরা, যেভাবে ওঠা বসা, সেটা মনে হয় না যে আমি কোনো একটা শপিং মলে বা শপিং করতে এসেছি। মনে হয় একটা পরিবারের সঙ্গে এসে আমরা যৌথভাবে আড্ডার ছলে, যেমন আজকের একটা আড্ডার ছল আমরা করছি,
এইরকমই আড্ডার ছলে আমাদের কেনাকাটা হয়। হাসতে হাসতে গল্প করতে করতে আমরা বিভিন্ন কাউন্টারে ঢুকে বিভিন্নভাবে লোকের সঙ্গে মিশে সেখান থেকে আড্ডার ছলে আমাদের কেনাকাটা তৈরি হয়। এখানে আসলে মনটাও ভালো হয়ে যায়। বিশেষ করে সবার এত ভালোবাসা, এত আপ্যায়ন, এটা আমার জীবনে একটা নতুন ধরনের উৎস পেয়েছি আমি। আমার খুব ভালো লাগছে যে দাদা এবং আপনি দুজনেই খুব হাসি মুখে এখানে বসে গল্প করছেন। তো এই যে মুখের হাসি, এটা কিন্তু একটা সবচেয়ে বড় অ্যাসেট। মানে জামা কাপড় গয়নাগাটি সব যতটা সুন্দর মানুষকে বানায়, মুখের হাসিটা আমার মনে হয় সবচেয়ে সুন্দর জুয়েলারি। এটা কি আপনাদেরও তাই বিশ্বাস? অবশ্যই অবশ্যই, হাসি হাসতেই তো লোক ভুলে গেছে। হাসিটাই তো দরকার জীবনের সব থেকে আগে। এগিয়ে যেতে গেলে সবার সঙ্গে হাসি মুখে সবকিছু করতে হবে, তা না হলে এগোনো যাবে না। এটাই বড় কথা। দারুণ। তো এই যে এত বড় একটা কথা এত সহজ ভাবে বৌদি আপনি বলে দিলেন। এবার আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে শোনা কথা, কথা শোনা, তাই তো? তো কি হয়, জীবন পথে চলতে গেলে এমন বহু কথা থাকে যেটা কিন্তু হয়তো আমরা কোথাও পড়েছি বা কেউ আমাদের বলেছেন, কোনো গুরুজন বা টিচার, বা হয়তো রাস্তায় যাচ্ছিলাম কেউ একটা কোনো কথা বললো, কথাটা রয়ে গেল। একদম একদম। তো এমন কিছু কথা যেটা শোনা কথা, কথা শোনা, একদম সোনার মতো পিওর, ভ্যালুয়েবল এবং প্রাইসলেস। আমি তো খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। আমি এসে এখানে শাশুড়ির যা কথাবার্তা শুনেছি, তাতে যেটুকু শিখেছি এইটুকু আমি বলতে পারি যে কথা দিয়েই সবকিছু জয় করা যায়, আর কথা দিয়েই মানুষকে খুন করা যায়। একটা কথার মধ্যে অনেক রকম ভার্সন আছে। মানে একটা কথা দিয়েই মানুষকে যেমন সুন্দরভাবে বোঝানো যায়, আবার একটা মানুষকে উত্তেজিতও করা যায়। এইরকম ভাবেই শুনে এসেছি, যার জন্য সবসময় চিন্তা করি যে না, ছেলে পুলে সবাইকেই বলেছি, 2 ছেলে আমার, তাদেরকে সবসময় বলি সবসময় হাসি মুখে লোকের সঙ্গে কথা বলবে এবং সবসময় হাসি মুখে চলার চেষ্টা করবে। জীবনের পাথেও যদি তুমি সুন্দর করতে চাও, সবসময় হাসি মুখে লোকের সঙ্গে কথা বলবে। এটাই সব থেকে বড় জিনিস। এই হচ্ছে আমার যা মনে হয় যে সুন্দর মুখের থেকেও হাসি মুখটা আসে, যে দেখতে যত সুন্দরই হোক, যত খারাপই হোক, হাসিটা থাকলে সব থেকে সুন্দর। এর থেকে বড় সুন্দর আর কিছু নেই। কথা শোনার মধ্যে ঠাকুর রামকৃষ্ণের একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, যে প্যাঁচ করো না, জিলিপি খেও, কিন্তু সেটা জিলিপির মতো প্যাঁচ কষো না। এটা হচ্ছে সবচেয়ে জীবনের একটা আমার কাছে স্মরণীয়, যে প্যাঁচ করে কাউকে বাজে কথা বলা বা কিছু, সেটা যেন না হয়। আর জীবনে চলতে গেলে কথা শুনে কথার উত্তর দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড়। এটা আমরা আমাদের শিক্ষক মহাশয়রাও বলেছেন, উত্তর প্রশ্নপত্র দেখে আগে পড়ে বুঝে তারপর উত্তর দিও। তার মানে শুনে বুঝে উত্তর দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আর সেই ক্ষেত্রে আমাদের চলতে গেলে, চলার পথে আমরা অনেক সময় ভাবি কিন্তু সেটা করে উঠতে পারি না। কিন্তু সেইটাই ছেলেদের বা পরবর্তী জেনারেশনকে আমরা বলবো যে জীবনে চলার পথে অনেক কিছু ঝামেলা ঝুঁকি এগিয়ে আসবে, কিন্তু সেগুলোকে যেন ওভারকাম করে নিজেদের পথকে যদি অনুসরণ করা যায়, তাহলে একদিন সাকসেস জীবনে আসবেই। এটাই আমি বলতে চাই। এক্সেলেন্ট, সাধারণ। মানে আপনাদের সাথে কথা বসে শুনতে পারা আমার সত্যি সৌভাগ্য, এবং বছর শেষে আমার সত্যি দারুণ লাগছে। আর এই যে জায়গাটাতে আজকে এসেছি, কাছাপাড়া, আমার ছোটবেলা থেকে এটা ভীষণ জড়িয়ে থাকা প্রচুর মধুর স্মৃতি। কারণ আমার পিসেমশাই রেলওয়েতে ছিলেন। আচ্ছা। তাই ছোটবেলায় গরমের গ্রীষ্মকাল হোক কি শীতের ছুটি, আমরা সেই বিশাল কোয়ার্টারে এসে থাকবো, প্রচুর মজা হবে। এখন ওনারা কল্যাণীতে থাকেন। আমি আমার ছোটবেলা থেকে বড় হওয়াটা বহু বহু ভালো মুহূর্ত পুরো আপনাদের এই এলাকা জুড়ে। তাই পরবর্তী প্রশ্ন, নতুন বছর আসছে, তো নতুন বছরের কিছু কি প্ল্যানিং হয়েছে যে 2025-এ এটা করব, ওখানে যাব, এটা কিনবো, মানে কিছু স্বপ্ন, কিছু ড্রিমস, কিছু অ্যাসপিরেশনস that you would want to touch as a couple or as a family বা individually, যেটা নতুন বছরের প্ল্যান কিন্তু 2024-এ আপনি আমাদের সাথে বা আপনারা আমাদের সাথে শেয়ার করুন। 25-এর
ফার্স্ট আমার হচ্ছে জানুয়ারি মাসে আমার একটা প্রোগ্রাম করেছি, সেটা কেরল, এবং আমরা কাপিলই যাব দুজনে। এবং 9 জানুয়ারি আমাদের প্রোগ্রাম। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে 15 দিনের এই প্রোগ্রামটা আমরা রেখেছি। 15 দিন পরে আমরা আবার ফিরে আসব, এসে তারপরে আবার প্রোগ্রাম, কারণ আমি বেড়াতে খুব ভালোবাসি আর বিভিন্ন জায়গায় বেরিয়ে এসেছি, আবার যাব। আর বিয়ে বাড়ি তো থাকবেই, ওটা তো সঙ্গে প্রতি বছরই থাকে, ওটা থাকবে, বিভিন্ন অকেশন থাকবে, সেনকোরও প্রোগ্রাম থাকে। নতুন বছরের প্রোগ্রামেও আমরা আবার সেনকোতে এসে জয়েন করব। আনন্দের বিষয় থাকবে এবং আনন্দ মুখর হয়ে উঠুক সবার, সেটাও আমি চাইবো। আর আমার সব থেকে বড় জিনিস যেটা ও বললো না, হয়তো অমিট করে গেল, জানি না কি কারণে, আমার এই 25-এই আমার ছেলেটার, ছোট ছেলের বিয়ে দেওয়ার ইচ্ছে আছে। এখন দেখা যাক কতদূর কি করতে পারি, এই আর কি। হ্যাঁ, এইটাই আনন্দ। আর ঘুরতে যাব, এই ঘোরার আনন্দ তো বিশাল আনন্দ। এই আনন্দ তো মানে খুবই ভালো লাগে। আমিও ঘুরতে ভালোবাসি। ও তো সারা জীবনই আমাকে সব জায়গা, অনেক জায়গা ঘুরেছি, মানে শুধু বলতে পারি না, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী এইটা বলতে পারছি না, যার জন্যই এবারে কেরল যাব। এই কন্যাকুমারীটা দেখার খুব ইচ্ছে আছে আর কি। এই বছর এইটাই আমার খুব ইচ্ছে, দেখা যাক কি হয়। কেরালা লাভলি, আমার মন খুশি হয়ে গেছে আপনাদের এই পয়েন্ট অফ ভিউটা শুনে, যে বেড়ানোর থেকে বড় আনন্দ কিন্তু কিছু নেই। মানে সত্যি এর থেকে বড় খুশি। আর যত আমরা বাড়ির বাইরে বেরোবো, সেটা খুব কাছাকাছি কোথাও গেলেও কিন্তু একটা চেঞ্জ, এটা মেন্টাল হেলথের জন্য এত ইম্পর্টেন্ট। আর আপনাদের এই যে কাপলের মধ্যে এত ভালোবাসা, এত রোমান্টিসিজম, এখনো কত বছরের বিবাহিত জীবন? আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো। আমাদের 36 বছরের বিবাহিত জীবন। সুপার, মানে এটা তো দারুণ। 36 ইয়ার্স, আর দেখে মনে হচ্ছে এই সালে বিয়ে হলো। এতটাই মিষ্টি এখনো আপনাদের মধ্যে সম্পর্কটা। এবং প্রতি বছরই তাকে একটি করে গিফট দিতে হবে, এবং সেনকো গোল্ডে। যখন গিফটের কথা হলো, সেনকো গোল্ডে বসে কথা হচ্ছে, একটা স্বপ্নের গয়না, যেটা স্বপ্নে আছে, সেনকোতে তো আছেই, কিন্তু এখনো হয়তো নিজের কাছে আসেনি। এমন কি কিছু আছে? যদিও আমার মনে হয় না, সবই মনে হয় না, মোটামুটি অনেক গয়না করেছি, কিছু বাদ নেই। কিন্তু এই মানে ইয়েটা নিতে পারিনি, মানে বড় যে এই ধরনের হার, এইটা করতে পারিনি এখনো পর্যন্ত। চেষ্টায় আছি। এবার যে ছেলের বিয়ের একটা হতে পারে 2025-এ, তো ছেলের মেয়ে দেখা হয়নি, কিন্তু গয়না হয়ে গেছে সেনকো গোল্ড থেকে, এটা বলতে পারি আমি। তো দাদা যখন বৌদি শপিং করে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস, সেই গয়না হোক কি অন্য কিছু হতে পারে, তখন কতটা ইনপুট আপনার থাকে? আমার ইনপুট হচ্ছে, সেনকো গোল্ডে আমি একা আসলে আমাকে সবাই বিতাড়িত করে। কাকিমা কই, কাকিমা কই, কারণ কাকিমা না আসলে জিনিসটা হবে না। কাকিমাকে নিয়ে আসি, এবং সে তার গয়না যেটা চয়েস করার, মেয়েদের তো ওইটাই একটা বড় আকর্ষণ, এবং হাজবেন্ডকে বোধহয় এতেও ভালোবাসে বেশি। 36 ইয়ার্স এন্ড ফরএভার, দারুণ। এবার একটু জিজ্ঞেস করছি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনাদের মতো একজন কাপল যাদের কাছ থেকে এত কিছু শেখার আছে, নতুন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, বা যারা ইয়াং, বিয়ে নিয়ে অনেক জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, এখন তো যুগ ভীষণ পাল্টাচ্ছে। 36 বছরের পরেও এতটা মিষ্টি ভাবে কি করে থাকা যায়? আপনারা যদি টিপস দেন, যাতে সবাই বেশ একদম হ্যাপিলি এভার আফটার থাকতে পারে। এটা আমি বলি, এর সব থেকে বড় জায়গা হচ্ছে, মানে বলার বিষয় হচ্ছে যে বিশ্বাস, যেটা ছেলে মেয়েদের মধ্যে বিশ্বাস, কনফিডেন্স, এগুলো একদমই নেই, যার জন্য দুজনের মধ্যে সেই সহমত পোষণ, এই জিনিসটা তৈরি হচ্ছে না। নিজেরা দেখে শুনে বিয়ে শাদী করেও কিন্তু এই প্রবলেমে ভুগতে হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে। একটু সহনশীলতা দরকার, যার জন্য একজন আরেকজনের উপর বিশ্বাস না রাখলে সেই ভিতটা তৈরি হয় না। আজকে পড়াশুনো করার সময় আমাদের বাবা মারা কি বলতো, ভিত কাঁচা থেকে যাবে, ভিতটাকে শক্ত করো। সেরকম নতুন কাপল যারা বিয়ে করছে, তাদের মধ্যে ভিতটা কি? বিশ্বাস। এই বিশ্বাসটা খুব প্রয়োজন। আর বিশ্বাস থাকলে ভালোবাসার সম্মান পায়, ভালোবাসা ভালোভাবে তৈরি হয়, না হলে সেটা তৈরি হয় না। আমার বিশ্বাস হচ্ছে, আমি বিয়ের পরে কিন্তু আমি
আপনি যেমন বললেন রেলওয়েতে, আমিও রেলওয়ে সার্ভিস করেছি, আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ফলে আমাকে বাইরে বাইরে যেতে হতো, আউট অফ স্টেশন। আমি ইন্সপেক্টরের কাজ করতাম, সেখানে ইন্সপেকশন করতে যেতে হতো। সেখানে কিন্তু আমার স্ত্রী কোনোদিনও আমাকে কোনো রকম বাধার সৃষ্টি করেনি, কারণ আমি তাকে বলেছি আমার জবটা এই, জবের জন্য আমাকে বাইরে থাকতেও হবে, যেতেও হবে। সুতরাং আমি সেইভাবে। আর ভালোবাসার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ গোপনতা। এটা যতটা যে যত বেশি, এটা দেখাবার কিছু নেই, কাজে কর্মে করে দেখাতে হবে। এটা আলাদা কোনো পার্ট নয় যে এটাকে আমি আলাদাভাবে কিছু তৈরি করে দেখাবো। সুতরাং নিজেদের যে মিলন, এই মিলনটা সম্পূর্ণ নিজেদের এবং সম্পূর্ণ কনফিডেন্সিয়াল। সুতরাং এটা যদি ঠিক রাখা যায় তাহলে আমার মনে হয় কারোর ক্ষেত্রে কোনো অসুবিধা কোনো দিনই হবে না। ট্রুলি আমার ভীষণ 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 ভালো লাগছে। আর এখন বুঝতে পারছি যে কেন এই কাকু কাকিমা উইদিন কোচ আমার ভগবত ব্যানার্জি না, আমার দাদা বৌদি স্যারকে বলতেন ডায়াবেটিস কাঁচরাপাড়ার দি কাকু কাকিমা, তাই না? একদম মানে কাকিমার কথা বলছে, সবাই কিন্তু যে যার কাজ করতে করতে কান এবং চোখ সবকিছু কাকিমা এবং কাকুর থেকে, কাউন্টারের পেছনে যারা আছে। ওকে, তো বোঝাই যাচ্ছে যে এত ভালোবাসা, এত ভালোবাসা। আমি ঠিক এটাই তো সম্পর্ক, সম্পর্কের একটাই নাম, যেটার নাম ভালোবাসা। ভালোবাসা একদম। ভালোবাসা না থাকলে তো হয় না, কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না। এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার, মানে ছোট প্রশ্ন ছোট উত্তর। ঠিক আছে? প্রথম আলাপ আপনাদের কোন ডেট, কোন সাল, কিভাবে? 2000। হ্যাঁ, তুমি বাদ দিচ্ছ কেন? প্রথম আলাপ কোন ডেটে হচ্ছে 88 সালে 2 জুলাই। ঠিক বলেছেন উত্তরটা? আচ্ছা, কিভাবে হলো আলাপ? বিয়ে করতে গেছিলাম ওই দিনই আমি, এবং আমার বিয়ের স্থান হচ্ছে ঝাড়গ্রাম। ওখানে বিয়ের দিন প্রথম আলাপ? হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো তখন তার আগে আর কিছু হয়নি। মাসি পিসি বিয়ে, মাসি আর পিসি মিলে আমাদের যোগাযোগ সম্পর্ক স্থাপন সূত্র তৈরি হয়েছে। এবং তারপরে বিয়ের দিন রাত্রিরে আমার মনে আছে, খাওয়া দাওয়া করে উঠে আমি বলেছি কোথায় থাকবো এখন। এই আচ্ছা, ভালো নামগুলো তো আমরা জানি, হ্যাঁ। কি অপরের জন্য কি কোনো মিষ্টি নাম আছে? না, সেরকম তো তখনকার দিনে তো এইগুলো ছিল না। এখনকার দিনে হয়েছে? এখনকার দিনে হয়েছে। হয়েছে, অন্য কোনো নাম টাম দিয়েছে? না না, এই বর্তমানে আমার কিছু নেই। না না, আমাদের ওই বাড়ির সব নাম, কিছু বাড়ির নামটা ধরেই ডাকা হয় আর কি। হ্যাঁ, আমার বাড়ির নাম রিনা, রিনা বলেই ও ডাকে বেশি। আর দাদাকে কি অবসূর্য? হ্যাঁ, তখন তো তাই ছিল, নাম ধরে ডাকা যাবে না বাবা। তাহলে অবসূর্যকে কিভাবে ডাকা হয়? এই শুনছো? হ্যাঁ, যাচ্ছি। কি বলবো, দারুণ। আমার কোথাটা মনে হচ্ছে আপনারা গান বাজনা, অভিনয়, নাটক এসবের সাথে কি একটু যুক্ত? একদম, একটু আমি ও আছি। একটু আছে। তাই না? হ্যাঁ, এটা আমার মনে হলো আলাপ পরে। তো এটা কত বছরের ভালোবাসা? মানে গান বাজনাকে, গান বাজনা মাধ্যমিকের পথে, কলেজ যাওয়ার থেকে, বাহ, কলেজ নাটক থেকে করতো। নাটক, রিসাইটেশন, এগুলো স্কুলে করেছি। রিসাইটেশন এখনো করে। হ্যাঁ, এখনো আমি পাড়ার সেইভাবে মঞ্চে তো- বা কোনো অনুষ্ঠানে রিসাইটেশন করি। তাহলে এবার কথা বলার আগে একটা ছোট্ট কিছু একটা গান হোক, দু লাইনের কবিতা হোক, কিছু একটা হবে না? কবিতা তো 100 বার বলতেই কবিতা হয়। গানের আমার অত কলা নেই, কিন্তু গান আমি শুনতে ভালোবাসি। আচ্ছা, আচ্ছা, রবি ঠাকুরের একটা কবিতা করে শোনাচ্ছি। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নিত্যয় তুমি কাপে বৃদ্ধি তোমার শাসনে। তুমি বিভীষিকা, দক্ষিণ বিদীর্ণ বক্ষে চলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতে উঠেছে মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভুকুটি ভঙ্গে তব আসন্ন উৎপাত। নামিল আঘাত, পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপেই শুধালেন আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার শাসনে। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গুণী। যত বড় হও তুমি তো আর মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। অসাধারণ, দারুণ।
আর বৌদি কি গান বাজনা? গান আমি তো শিখিনি, মানে আমি ইনস্ট্রুমেন্ট শিখেছিলাম, গিটার শিখেছিলাম তখনকার আর কি, হাওয়াইয়ান গিটার আর কি। হ্যাঁ, ওই বাজাতাম। এখানে এসে আমার ভাসুর যেহেতু রেলে সার্ভিস করতেন, উনি একটা কম্পিটিশনে নিয়ে গেছিলেন, ওখানে ফার্স্ট প্রাইজ পেয়েছি, পাড়াতেও ফার্স্ট প্রাইজ পেয়েছি। এরকম তখন প্রথম জীবনটাই তো, তখন অনেক কিছুই হয়েছে। তারপরে ছেলেপুলে হওয়ার পরে ওটা ভাটা পড়ে যায় আর কি। হ্যাঁ, এখন তো আর হয়ই না। ও বলে মাঝে মাঝে যে এখন একটু বের করে একটু চেষ্টা করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এখন ভাবছি সেটাই যে এবারে নামাতে হবে ওটাকে। এবার একটা সোনার গিটার, সোনার স্ট্রিং, সেটা বলে ডায়মন্ড বানিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো এই যে দুই ছেলে, ওদের মধ্যেও কি এই কবিতা গান বাজনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ছেলের মধ্যে আছে। বড় ছেলে কবিতা লেখেও এবং নিজে সেগুলো করে, ইনস্ট্যান্ট কবিতা বলতেও পারে, নিজে লিখে, মানে সিচুয়েশনের উপর। ছোটটা আবার একটু পশুপ্রেমিক, সে আবার একটু অন্য ধাঁচের, সে পশু টশু নিয়ে বিভিন্ন সাপ, ইনস্ট্যান্ট সাপ ধরে ফেলে, কাঠবিড়ালি ধরে ফেলে, এইসব নিয়ে সে আবার থাকে। সেগুলো একটু জানবো। বড় জনের নাম অমৃক সমাদ্দার, ছোট জনের নাম অনিক সমাদ্দার। ডাক নাম হচ্ছে, বড়টার নাম দুষ্টু, আমার বাবা দিয়েছিলেন দুষ্টু, আর ছোটটার নাম দিয়েছিল শান্ত, কিন্তু শান্ত নামটা আর ওর মানে থাকেনি, ও নিজে নিজে নাম দিয়েছে দানু। দানু, দানু। কি সুইট, ভেরি নাইস। তো র‍্যাপিড ফায়ারের পরবর্তী প্রশ্ন, এই যে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের সবচেয়ে ফেভারিট যদি আমি বলি যে ডিসেম্বর আসলে এটা আপনারা করবেনই করবেন, সেটা কি হবে? পিকনিক, বনভোজন। বনভোজন, পিকনিক। এটা প্রত্যেক বছর আমরা করি। ওর যত অফিসের স্টাফেরা ওর উপরই নির্ভর। হ্যাঁ, ও না করলে অ্যারেঞ্জমেন্ট হবে না। তারা তাদের ছেলে বউ নিয়ে এসে পিকনিকে জয়েন করবে। এস হচ্ছে হত্যাকর্তা সব কিছুতে, একজনকে তো এগোতে হয়, সেই জন্য ওই সেই মানে চেষ্টা করে, বহন করে চলেছি। এবং জায়গা হচ্ছে আমরা একটি বাগান বাড়ি, ওখানে টোটাল অ্যারেঞ্জমেন্টটাই হয়। মানে পিকনিক মানে কোন খাবারটা হবেই হবে? মাটন। পাতলা ঝোল না, একদম মাখা মাখা, কষা। ঝাল ছাড়া না ঝাল আলা? মিডিয়াম। আমরা খুব বেশি ঝাল, কারণ সবাই তো থাকে, ছেলে বাচ্চাও থাকে। ঠিক ঠিক। আর চাটনি হবে, চাটনি হবে। উফ, এই শীতকালের কিন্তু এটা একটা অন্য আমেজ, তাই না? এটা হবে, ছাড়া ঠিক হয়? অবশ্যই। আর যাওয়ার সঙ্গে কফি আর চিকেন পকোড়া। দাদা, আপনি তো দারুণ অর্গানাইজার। আমাদের নাম তো লিখে নেব এই সেন্টে বলে না? একদম, আমি এখানে হ্যাঁ টিমকে বলাও আছে। দারুণ দারুণ। আচ্ছা, র‍্যাপিড ফায়ারের পরবর্তী প্রশ্ন, আপনার ফেভারিট রং? আপনার ফেভারিট রং? আমার সবথেকে ফেভারিট রং হচ্ছে গোলাপি। তাই আপনি কি আপনার ফেভারিট রং? দারুণ, খুব সুন্দর লাগছে। দাদা আপনার? রেড। রেড, লাভ। এবার একটু অ্যাডভাইস চাইবো। ধরুন এই ৩৬ বছরের জীবনে সব সময় তো আর রোববারের মতো মুড হয় না, সোম আসে মঙ্গল আসে, একটু কখনো মেঘ জমে, কখনো একটু ঝগড়া হয়, অভিমান হয়। যখনই কিছু হয়েছে, কে কিভাবে সেটাকে ঠিক করেছেন? সেটা কি দাদা এগিয়েছেন নাকি বৌদি এগিয়েছেন? What has been the magic that has worked? উভয় উভয়। কখনো একসঙ্গে যে দুজনেই হয়েছে তা নয়, আবার কখনো ও এগিয়েছে, কখনো আমিও এগিয়েছি, প্রয়োজনের ভিত্তিতে। বৌদি কিছু বলবেন? অবশ্যই, মানে যখন হলো কিন্তু তারপরে সেটা মনে থাকে না, কিন্তু সংসারের দায়ে বা সংসারের দিকে তাকিয়ে তখন তো বলতেই হয়। আর এত বছর পরে আর রাগ তো আর ধরে রাখা যায় না। ন্যাচারালি ওনার উপর বলতে গেলে আমি হাউস ওয়াইফ বলে ডিপেন্ডেন্ট, যার জন্য ওনাকে আমাকে আগে থেকে সন্তুষ্ট করতে হবে, যার জন্য ম্যাক্সিমাম সময় আমি আগে এগিয়ে যাই আর কি, এই প্রয়োজনের সূত্রে আর কি। আর সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডসে আসলে যদি জিজ্ঞেস করি সবচেয়ে বেস্ট কি লাগে এখানে আসলে? অফকোর্স ডিজাইন, গয়না। সবচেয়ে ভালো লাগে আমার এখানকার স্টাফের মানে কথোপকথন, মেলামেশা, এটা আমার কাছে ফার্স্ট। গয়না তো আছেই, ও তো গয়নার জায়গায় দেখতে সুন্দর লাগবেই, কিন্তু তার থেকেও সৌন্দর্য হচ্ছে স্টাফের ব্যবহার। ঠিক, অবশ্যই অবশ্যই। এদের ব্যবহার, এদের আতিথেয়তা এত মানে নিবিড় যে মানে
বলার মানে কথা থাকে না আর কি, এত সুন্দর এদের। গয়না তো থাকবেই, গয়না তো সৌন্দর্য জিনিস, সে তো ভালোই লাগে, কিন্তু তার সঙ্গে যদি ব্যবহারটা ঠিক না থাকে সেই সৌন্দর্যটা পুরোপুরি প্রকাশ পায় না। ঠিক। তার জন্য ওনাদের ব্যবহার সত্যিই অতুলনীয়। And নতুন বছর আসছে, what would be your message and wishes যদি একটু আমাদের সকলকে দেন? আশীর্বাদ ব্যাপারটাকে আমি ঠিক ওইভাবে নিই না, সবাই সুস্থ এবং ভালো থাকুক, এটাই আমার কাছে চাওয়া এবং পাওয়া। আর আমি বলতে পারি এখানে খুব ভালোভাবে এনারা ভালোভাবে কাজ করুক, সুন্দরভাবে সবার সঙ্গে ব্যবহার রাখুক, এইটা থাকলেই আমরা খুশি এবং কাস্টমাররাও খুশি। সত্যি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কতটা ভালো লেগেছে আপনাদের সাথে আজকের এই আলাপ এবং আড্ডা। এবং আমাদের এটাই আশা যে এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরিবারের মতোই আমরা এগোবো সবসময়, প্রতি বছর প্রতি মুহূর্তে যেন আমরা এভাবেই থাকি। আর আজকে আপনাদেরই কাঁচরাপাড়া স্টোরে আসবার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই, এবং আমি ডেকে নেবো আমাদের স্টোরের তরফ থেকে স্টোর ম্যানেজারকে ফর আ মেমেন্টো ফর ইয়োর। ঠিক আছে, থ্যাঙ্কস। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আশা করি আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি দেবযানী বিশ্বাস, সিডকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে কাঁচরাপাড়া স্টোরে এখন আমি অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার। আজকে আমাদের সাথে কাকু কাকিমা তো ছিলেনই। কাকু কাকিমা বলতে আমাদের অজয় কাকু আর কাকিমা, উনি তো আমাদের কাছে কাকু কাকিমার মতো, নট ফর অনলি কাস্টমার, উনি আমাদের একদম বলতে পারেন ফ্যামিলি পার্সন। এভাবেই আপনারা আমাদের সাথে থাকুন, যেমন থেকে এসছেন প্রথম থেকে, এবং কামিং ইয়ারের জন্য সকলের জন্য শুভেচ্ছা থাকলো। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এইভাবেই আমাদের সাথে পাশে থাকবেন এই আশা রাখছি।